বিশ্বকাপের আলোয় আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি উৎপল শুভ্র। প্রথম আলো বিশ্বকাপের শুরু থেকেই শুরু মানে একদম শুরু থেকে না বললে শুরুর কয়েকদিন পর থেকে এই প্রোগ্রামটা আমরা নিয়মিত করি সন্ধ্যায়। এটাতে বিশ্বকাপের হয়ে যাওয়া খেলা, হতে যাওয়া খেলা, এছাড়া অন্য যত বিষয় আছে, নানা বিষয় নিয়ে আমরা কথা বলি একজন অতিথির সঙ্গে। তো এই অনুষ্ঠানের চরিত্র আমি প্রায় দিনই ব্যাখ্যা করি। আমার ধারণা এটা যারা নিয়মিত দেখেন, আশা করি এতদিনে অন্তত কয়েকজন দর্শক তৈরি হয়েছেন যারা হয়তো সন্ধ্যা ৬টায় অপেক্ষায় থাকেন। এটা আশা তো করবই আমি। তারা অলরেডি জেনে গেছেন যে অনুষ্ঠানটা আসলে কিভাবে হয়। এটা প্রথাগত টক শো হয় না। এটা আমার একজন অতিথি থাকেন, তার সঙ্গে আসলে আমি গল্প করি। তার সঙ্গে আমি আড্ডা মারি। আজও তাই করব। অতিথির সঙ্গে আপনাদের পরে পরিচয় করিয়ে দেই। এর আগে আপনাদের স্বাগত জানাই আরেকটি পর্ব বিশ্বকাপের আলোয়। অতিথি। অতিথিকে পরিচয় করে দেওয়ার দরকার নাই, তাকে সবাই চেনেন। মামুনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। তো মামুন, আপনার সঙ্গে এর আগে একটা আমি তো প্রোগ্রামটা বেশিরভাগ দিন আমিই করি। মাঝখানে আপনি এসেছিলেন, আমার সহকর্মী মাসুদ আলম ছিলেন। তো আজকে আপনাকে আমি পেলাম অনেকদিন পর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ম্যাচ তো দেখছেন না? দেখা হচ্ছে, কষ্ট করে হলো। আমরা আসলে এই অনুষ্ঠানে এই একটা আপনি তো জানেন, আপনার তো মানে অলরেডি ৩ দিন ৪ দিন আসছেন আপনি। ২ দিন, ২ দিন। আমার সঙ্গে একদিন ছিল, মাসুদের সঙ্গে মনে হয় ২ দিন, এটা সহ ৩ দিন। আচ্ছা, এটা সহ ৩ দিন। আমরা একটা থিম ঠিক করি। একটা হেডলাইন তো লাগে, একটা চমক লাগে। তারপরে ওটা নিয়ে তো তারপরে কথাবার্তা কোন দিকে যায় আমরা অনেক সময় নিজেরাও অনুমান করতে পারি না। তো আজকে আমরা একটা obvious হেডলাইন ঠিক করেছি। সেটা হচ্ছে আর্জেন্টিনার আরেকটি থ্রিলার, মানে প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু আর্জেন্টিনার লাস্ট 16, লাস্ট 32 এটা রীতিমতো সিনেমা, এভরিথিং। ড্রামা, কন্ট্রোভার্সি, আনসার্টেনিটি, ইমোশন সবকিছু মিলে সবকিছুই জড়িত। সবকিছু ছিল, পুরা সিনেমা। তো যেহেতু এইটাই আজকের আমাদের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, এটা আমরা একটু পরে আসি। আমরা আগের ম্যাচটা আগে আসছেন কেন আপনি? মানে কথা তো ওইটা নিয়েই বেশি হবে। কাজে আমরা ইংল্যান্ড নরওয়ের অংশটা একটি ছেড়ে ফোকাসটা ওইটা নিয়ে বেশি থাকা হবে। কাজে ইংল্যান্ড নরওয়ের ম্যাচটা আমরা সেরে নেই আগে। এই যেটা আজকে রাত ৩টায় এবং ভোর ৭টায় তো আর ভোর না, সকাল। আগামীকাল সকাল ৭টায় হচ্ছে আর্জেন্টিনা সুইজারল্যান্ড। আমরা ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা একটু আগে বলে নেই। ইংল্যান্ড নরওয়ে ম্যাচ যদি আমি আপনাকে একটু হেল্প করি, যে এই দুই দল এর আগে ১২টা ম্যাচ খেলেছে, ইংল্যান্ড ৭টা জিতেছে, নরওয়ে 2টা জিতেছে। এইগুলা রেকর্ডগুলো আসলে কোনো কিছু মিন করে না। এগুলা একেক সময় দেখা গেল কত বছর ধরে খেলেছে এটাই নাই। এগুলো আমরা নাই আলাপ করি। আমরা বরং এই বিশ্বকাপে আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে ইংল্যান্ড গ্রুপ পর্ব পের হওয়ার পর ৩২-এ ডিআর কঙ্গোর সঙ্গে পিছিয়ে পড়ে শেষে হ্যারি কেনের একটা জাদু বলা যায়। দুর্দান্ত 2টা গোল। হ্যাঁ, মেক্সিকোর সঙ্গে ওইটাও একটা অসাধারণ ম্যাচ, প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে। রাইট। ওইখানে তারা ২-০ এগিয়ে ২-১, তারপরে ৩-১, তারপর লাল কার্ড, তারপরে ৩-২, হোম ক্রাউড সবকিছু মিলিয়ে এটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। নরওয়ে মনে করে দিচ্ছি এই কারণে কি জানেন, আমি এটা যখন লিখছি আমার নিজেরই মনে থাকে না আসলে। মানে এই রাত জেগে সকালে মিলে অনেকগুলি ম্যাচ একসঙ্গে, 3টা ম্যাচ, এখন হলো 2টা ম্যাচ, আবার 2টা ম্যাচ। একদম মানে সবকিছু কোন ম্যাচের সঙ্গে কার সঙ্গে খেলা হচ্ছে, কে আগে থাকবে কে পরে থাকবে, আবার কোন ম্যাচের সঙ্গে কোন টিমের সঙ্গে কোন টিমের ম্যাচ হয়েছে, এগুলো আসলে মনে রাখাটা। এটার জন্য আমি একটু নোট নিয়ে আসি, কারণ অনেক সময় ভুলভালও বলে ফেলি। দেখলে এক ম্যাচের একটা গোল করেছে, আরেকজনকে দিয়ে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর হয়, ধরেন একজন গোল করেছে, বলে ফেললাম আরেকজনের নাম। তখন কপাল ভালো যে অনুষ্ঠানটা তো আর দেখে না। মেসি, হল্যান্ড, নেইমার ওদের দেখার সময় হয় না। ওদের দেখার সময় না, ওদের সময় নাই, কেনের দেখার সময় নাই। নাহলে কিন্তু প্রতিবাদ আসতো প্রথম আলোতে যে আপনার লোকাল ফুটবলে যেটা হয়, মামুনুলের গোল যদি আমি অন্য কাউকে দিয়ে দিছি, এরকম অনেক গোল, আমার গোল অন্যজনের নামে দিয়ে হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে ভয়ঙ্কর। তো নরওয়ে লাস্ট 32-তে আইভরি কোস্টকে 2-1 হারিয়েছে। আপনার ব্যাপারে এগুলো প্রকাশ্যে বলতে হয়, ওটা নিশ্চয়ই ভুল ছিল। আমরা কি পরের দিন মিস্টেক ছিল, এটা পরের দিন আমরা সংশোধনী দিয়েছিলাম। মিস্টেক ছিল, কারণ ফ্রি কিক হয়েছে, তো এখন গোলকিপার ডিফেন্ডারের আপনার টাচ হয় নাই, ডিফেন্ডারের টাচ হয় নাই, বাট ওই যে মিসকমিউনিকেশনটা হয়েছে, ওই মিসকমিউনিকেশনে গোল হয়ে গেছে। মানে ডিফেন্ডারও টাচ করে না, গোলকিপারও সেভ করতে পারে না, কারণ ওইটা যে ডিফেন্স হেডে গেছে না, তার নামে চলে গেছে। কিন্তু ইন্টারন্যাশনালে যখনই দেখেছে যে আমার গোল
কাউন্ট করা হয়েছে, তখন আবার আমারটা নিয়ে পরে কি কারেকশন দেওয়া হয়েছে? এই তো প্রথম আলো, ভুল তো হতেই পারে, ভুল হলে আমরা সেটা স্বীকার করি। আর নরওয়ে লাস্ট 16-এ ওই ম্যাচটা তো আসলে কারোর মনে নাই। লাস্ট 16-এ কার সাথে ছিল? কারণ নরওয়ের মনে থাকার কথা, কেন মনে থাকবে না? আসলে এটা আসলে ম্যাচটা যদি আপনি, আমি ওই ম্যাচ নিয়ে একটু আপনাকে বলে দিই যে আসলে এটা সবসময় মনে থাকবে। কারণ যে ব্রাজিল যে ম্যাচ খেলেছে ফার্স্ট হাফ, দুর্দান্ত ফার্স্ট হাফ তাদের গিয়েছে। সেকেন্ড হাফ যদি আপনি নরমালি চিন্তা করেন, ব্রাজিল নরওয়েকে ম্যাচে আসার, ম্যাচ জিতার জন্য সুযোগ করে দিয়েছে। এটা আমার মনে হয়েছে। কারণ আমি ফার্স্ট হাফটা দেখার পর আমার মনে হলো না, ব্রাজিল দুর্দান্ত ফুটবল খেলছে, পেনাল্টি মিস হয়েছে, অসুবিধা নাই। ভিনিসিয়াসের অনেক সুন্দর, সুন্দর মুভমেন্ট হচ্ছে। টিম হিসেবে খুবই ভালো ফুটবল খেলছে। কিন্তু ১-২ জন আউট অফ দ্য ম্যাচ ছিল। যেমন পেনাল্টি মিস করার পর গোমেজ ছিল, ও ছিল। এই মামুন, আমি আপনাকে একটু থামাবো, কারণ হচ্ছে লোকজন বলবে যে দল চলে গেছে ওটা নিয়ে আলোচনা না, কেন? আসলে বাংলাদেশের ফুটবল তো দুই দল নিয়েই দুই ভাগে বিভক্ত। আর্জেন্টিনা, ব্রাজিল, বেশিরভাগ বাংলাদেশে, পৃথিবীরটা যায় না, বাংলাদেশের দুই দল। আপনি যদি এখন, আমি যদি মানে আমি যে টিমের সাপোর্ট করি ওইটা নিয়ে যদি গান গাই, অলরেডি গানে অনেকগুলি শোনা হবে। ওইটার জন্য বলিনি, আমি বলছি যেহেতু আমাদের ওই থ্রিলার নিয়ে তো অনেক কথা বলতে হবে, শেষ হবে না। হ্যাঁ, ইংল্যান্ড নরওয়ে যদি আলাপ করি, ইংল্যান্ড নরওয়ে দুইটা ইউরোপিয়ান টিম, সবাই জানে, এবং নরওয়ে 28 বছর পরে ওয়ার্ল্ড কাপ এসেছে, দুর্দান্ত ফুটবল খেলছে তারা। ব্রাজিলকে হারানো এটা ডেফিনেটলি একটা কনফিডেন্সের জন্য একটা বিরাট ব্যাপার, যেভাবেই হারাক। এবং ইংল্যান্ডের তো বললামই, তাদের খুব ড্রামাটিক ভাবে আসছে, ফাইট করে আসছে। এবং ইংল্যান্ড টিম নিয়ে যেটা হয় যে, আপনি গতকাল আমরা যখন আমাদের পাতা সাজাবো, প্রথম আলোতে 2 পাতা স্পোর্টস করি আমরা, ফার্স্ট পেজে নিউজ যায়, ব্যাক পেজে যায়, অনলাইনে তো সারাদিনই হচ্ছে। ইংল্যান্ড ছাড়া আর কোনো নিউজই নাই। ইন্টারন্যাশনাল এজেন্সি বলেন, আর ইংল্যান্ডের পত্রিকা তো বলেন। কারণ স্টার্টিং এ যখন তারা ওয়ার্ল্ড কাপে আসে, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ড নিয়ে মানে ইংল্যান্ডই জিতবে। কারণ এটার রিজন আছে, কারণ টপ, আমরা সবাই ইংলিশ লিগ ফলো করি, আর ইংলিশ লিগের বেস্ট পারফর্মাররা সব ইংল্যান্ড টিমে। তখনই তো আসে কথাটা, না ইংল্যান্ড হট ফেভারিট, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে। এই ওয়ার্ল্ড কাপে একমাত্র দেখলাম ইংল্যান্ড নিয়ে কোনো কথাবার্তা নেই। হইছে ইংল্যান্ডের প্রেসে হয়, বাট আমাদের আমি আসলে দেখি নাই। কারণ কি জানেন, মানে মানুষ এত পরিমাণ স্প্যানিশ লিগা, জার্মান লিগা, তারপর আপনার আবার চ্যাম্পিয়ন্স লিগের 2টা ফাইনাল খেলেছে হলো পিএসজি এন্ড আর্সেনাল। আর্সেনাল প্লেয়ার, ম্যান সিটির প্লেয়ারের ব্যাপারে কিছুটা আপনার আইডিয়া থাকতে পারে, বাট আদার্স গুলি ইংলিশ লিগের ফলোয়ার্সটা কমে গেছে। বাট ওই ধরনের মানে যেটা বলা হয়, ইংল্যান্ড এবার ওদের ওয়ার্ল্ড কাপ ওদের দেশে নিয়ে যাবে, ওই যে একটা কামিং হোম, ওই যে এই কথাটা এখনো আসে নাই। বাট হাইডিন ভাবে যেভাবে স্টার্ট করছে ইংল্যান্ড টিম, আপনি যদি বললেন না 32-16-এ তারা অনেক ফেস করেছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো তারা 16-এ মেক্সিকোকে, হোম টিমকে যেভাবে হারিয়েছে, যে ফুটবলটা তারা খেলেছে, এই ফুটবলটা যদি তারা নরওয়ের সঙ্গে খেলে, নরওয়ের জন্য তো এমনিতে ডিফিকাল্ট। আসলে ইংল্যান্ড আর নরওয়ে টিমের যদি ইংল্যান্ড ফেভারিট, আপনি যদি ওয়েট, একটা স্ট্রেংথ থাকে টিমের, আপনি যদি প্রত্যেকটা পজিশনে স্ট্রেংথ চিন্তা করেন, ইংল্যান্ডের স্ট্রেংথ ফার বেটার টু নরওয়ে। এখন হচ্ছে সবচেয়ে ভালো জিনিসটা কি জানেন, নরওয়ে আর ইংল্যান্ডের 2 টিমের প্লেয়ার বেশিরভাগ ইংলিশ লিগ খেলা, ইংলিশ লিগ তারা খেলতেছে, একজন আরেকজনের সম্পর্কে ভালো ধারণা আছে। কারণ হালান্ড যে টিমের প্লেয়ার, তাদের স্টোন ইংল্যান্ডের ডিফেন্ডার সেম টিমের প্লেয়ার। এখন হালান্ড সম্পর্কে তার ভালো ধারণা আছে, এবং তাদের কোচও ইংলিশ লিগের কোচ ছিল, ইংল্যান্ডের কোচ। এখন সবকিছু মিলে আপনার একজনের সম্পর্কে যখন ভালো ধারণা থাকবে, আপনাকে রিড করাটা তার জন্য ইজি হবে। আমি যদি আপনার প্রতি ধারণা না থাকে, আপনাকে রিড করাটা আমার জন্য ডিফিকাল্ট হবে। আর এতগুলি ম্যাচ গিয়েছে, স্বাভাবিক একজন আরেকজনের সম্পর্কে কোন টিমের কোন জায়গায় স্ট্রেংথ আছে সেটা আসলে ওইভাবে অবজারভেশন করে তারা স্টার্ট করবে ম্যাচ। আর ওই দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, ওডিগার্ড আর হলো হাল্যান্ড হচ্ছে বেস্ট পারফর্মার, মেইন আপনার নরওয়ে টিমের মেইন প্লেয়ার। আমি এভাবে বলি যে, পেছনে নিলান্ড গোলকিপার, সামনে হাল্যান্ড, মাঝখানে ওডিগার্ড। তার এগেইনস্টে পুরো ইংল্যান্ড টিম খেলবে। আমরা যে ইংল্যান্ড টিমকে দেখেছি, মেন্টালি অনেক স্ট্রেংথ, তারা স্ট্রং, প্লাস হচ্ছে হ্যারি কেনের দুর্দান্ত লিডারশিপ, এবং প্লেয়ারদের একজনের প্রতি একজনের বোঝাপড়া, এবং ইংল্যান্ডের টিমের চেঞ্জিংগুলি আপনি খেয়াল করে দেখেন। গত ম্যাচে রাশফোর্ড 11-এ খেলেছে, চেঞ্জিং এর নামছে সাকা। মানে ওয়ান অফ দ্য আপনার টিমের বেস্ট প্লেয়ারটা আপনি মাঠে বাইরে রাখছেন চেঞ্জিং এ তাকে ইউজ করার জন্য, যেটা গতকালকের ম্যাচে আপনার স্পেন পেড্রোকে মাঠের বাইরে রাখছিল। যখন পেড্রিকে নামানো হলো মাঠে, তখন দেখেন পুরো ম্যাচ চেঞ্জ হয়ে গেল, পাসিং ফুটবলের স্পিডি গতি চেঞ্জ হয়ে গেল। সেম লাইক হলো ইংল্যান্ড, আপনি যখন প্লেয়ার চেঞ্জ করে মাঠে নামায়, তাদের গতিটাই চেঞ্জ হয়ে যায়,
কারণ তারাই কিন্তু ক্লিক করতেছে, তাদের পারফর্মে কিন্তু ইংল্যান্ড একটা জায়গায় এসে আপনার জিতা উইনিং মোমেন্টামগুলি আসতেছে। এই ম্যাচটাকে কি আপনি মানে এটা খুব সহজ, আমরা আজকে পত্রিকাতে একটা নিউজ করেছি 9 নম্বরের লড়াই, ঘটনাচক্রে দুইজন দলের মেইন স্ট্রাইকার, দুইজন দুই ধরনের, হালান্ড মোরে গোল স্কোরার, কেইন সবই করছে, মানে প্লে মেকিং থেকে শুরু করে ডিফেন্ডিংও তাকে দেখা যাচ্ছে, যেটা বললেন লিডারশিপ, যেটা যে ধরেন কঙ্গোর ম্যাচটা 7 মিনিটে গোল খেয়ে পিছিয়ে গেল, 75 মিনিট পর্যন্ত পিছানো, তখন তো সিম্পলিস্টে সেভিয়ার হিসাবে 75 আর 86 মিনিটে গোল করলো। তো এই ম্যাচটা এই দুইজনের পারফরমেন্সটাও কি এটা ডিসাইডেড হয়ে যেতে পারে? দেখেন, একজন 7 গোল করা ওয়ার্ল্ড কাপের, আরেকজন 6 গোল করা, এটা আপনার কম্পিটিশনটা তো বোঝা যাচ্ছে। আসলে হাল্যান্ডের আশেপাশে যদি চিন্তা করেন, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেমন প্লেয়ার, এক ওডিগার্ড, আই থিঙ্ক নেডো, তাদের উইঙ্গার, এই 3 জন বাদে কিন্তু হাল্যান্ডকে মানে আপনার সার্ভিস দেওয়ার মতো, তাকে তো বলটা দিতে হবে, ওই ধরনের প্লেয়ার খুবই কম। সাডেনলি যদি বল আসে আপনাকে ওয়েট করতে হবে। বাট ইংল্যান্ডে যদি আদার্স প্লেয়ার দেখেন আপনি, মানে সাকা, রাশফোর্ড, তারপর হলো বেলিংহাম, হ্যারি কেন, যে এই যে লাইন আপ 4 জনের, আপনি 4 জনকে কিন্তু ভালোভাবে বুঝেন, চিনেন, তারা কি করলে, তার বেস্ট দিলে কি হইতে পারে। তো এই যে এই স্ট্রেংথটার জায়গায় নরওয়ে একটু পিছনে ইংল্যান্ডের থেকে। তো আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন, প্রেসারের ক্ষেত্রে ফুটবলটাকে এনজয় সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপে কারা করতেছে? নরওয়ে, তার জন্য ইজি। ম্যাচের পরে, ম্যাচের আগে, মানে তাদের জন্য আপনি যদি দেখেন একজন টিমের কোনো প্রেসার নাই, তারা ফুটবলটাকে এনজয় করতেছে, মানে বেস্ট সম্ভব, এবং তারা যা করবে তা তাদের দেশের জন্য হিস্ট্রি হচ্ছে, ইতিহাস হচ্ছে। 28 বছর পর যে চমকটা তারা দিয়েছে, আপনি যে হল্যান্ড কিন্তু খুব ভালো একটা লাইন নিয়েছে ব্রাজিলের ম্যাচের আগে, বলছে আরে ব্রাজিলের সঙ্গে আমরা কেমনে পারবো, ব্রাজিলের মতো দল খেলতেছে তো বেশি। কালকে উনি এই লাইন নিচ্ছেন যে ইংল্যান্ডের সঙ্গে এত বড় বড় প্লেয়ার, সব প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়াররা খেলে, মানে প্রেসারটা তাদের উপরে নিয়ে গেছে। এবং এই যে দুই ধরনের, একটা বেস্ট টিমের সঙ্গে আপনি একটা রেস্ট টিম খেলবে, তার মধ্যে রেস্ট টিম হলো ফুটবলটা এনজয় করতেছে, মানে আপনি যখনই ফুটবলটা এনজয় করেন তাহলে ওইটা এগেইনস্ট টিমের জন্য খুবই ডেঞ্জার, কারণ এবং নাথিং টু লুজ, আমি আমার বেস্টটা দিচ্ছি, না পারলেও সমস্যা নেই, আমাদের তো কোনো প্রেসার নেই, লাস্ট পর্যন্ত আমরা এটা ম্যাচের পরে বোঝা যাবে আমরা কোন জায়গায় যাচ্ছি। সেলিব্রেশনটা আমাদের, আই থিঙ্ক আপনি যদি ম্যাচটা হারার পরও দেখবেন সেম সেলিব্রেশন তারা করবে, এটা আমার ধারণা। কেন জানেন? তারা ফুটবলটা, এই ওয়ার্ল্ড কাপটাকে তারা খুব এনজয় করে ওয়ার্ল্ড কাপটা শেষ করবে। এটা আপনি দারুণ বলেছেন, কারণ আসলে এই ওয়ার্ল্ড কাপে ওদের যে এই রো সেলিব্রেশন, ওদের সেই ভাইকিংস এর সেই ঐতিহাসিক, ওরা যখন সেই দুঃসাহসী যাত্রায় বেরোতো, এটা এখন এত ভাইরাল হয়ে গেছে, এটা ফুটবল ছাড়িয়ে অন্যান্য জায়গায়, তো কালকে গুগলে এটা নিয়ে করেছে, আপনার মোটিভ বানিয়েছে, এবং এটা মানে ইনফ্যাক্ট আমি যেটা খেয়াল করে দেখলাম যে নরওয়ের ম্যাচ শেষ হওয়ার পরে এখন ব্রাজিল যখন হেরে গেল, ব্রাজিলের সমর্থকরা নিশ্চয়ই ওই জিনিসটা, তাদের তখন আর ওইটা এনজয় করার মতো অবস্থা ছিল না। অন্য সব ম্যাচে নরওয়ে হারাই যাওয়ার পর সব অপেক্ষায় থাকে কখন ওইটা হবে। তাহলে আমরা কি আপনার কথা থেকে এটা নিতে পারি যে কাগজে কলমে স্ট্রেংথে ইংল্যান্ড ডেফিনেটলি ফেভারিট, কিন্তু নরওয়ে যেহেতু খেলাটা এনজয় করছে, 28 বছর পরে ওয়ার্ল্ড কাপ এসছে, এবং একজন হল্যান্ড আছে যার 3টা চান্স পেলে 2টা গোল হয়ে যায়, ওই এইটাই হচ্ছে মূল কথা, তাদের স্ট্রেংথ এই জায়গায়। আচ্ছা, এইবার তাহলে আমরা থ্রিলারে আসি। থ্রিলার আসলে এই বিশ্বকাপে যেটা বললেন আপনি, আর ব্রাজিল নিয়ে বলতে গিয়ে, যে ব্রাজিল আর্জেন্টিনা তো এমনিতেই বাংলাদেশে যার সাথেই খেলুক একটা ব্যাপার, কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনার যেটা হয়েছে, গত ওয়ার্ল্ড কাপ হয়েছিল উল্টাটা, গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচই নকআউট, প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারার পর থেকে প্রত্যেকটাই নকআউট। এবার হয়ে গেল যে গ্রুপ পর্বটা ভালো মতো করে নকআউট গুলাই নকআউট খেলতেছে, ক্যাপ ভার্দের সঙ্গে 3-2, এগুলো এগুলো তো সবার মুখস্থ, নতুন করে বলার কিছু নাই, এবং শেষে আত্মঘাতী গোলে অতিরিক্ত সময়ে জয়। মিশর নিয়ে তো এখনো কন্ট্রোভার্সি হচ্ছে, মিশর দেশে ফিরেছে, তাদেরকে বীরের মতো সম্বর্ধনা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তারা ষড়যন্ত্রের শিকার, তাদের কাছ থেকে এটা থাকবে, এটা সারা জীবন, এটা এক পক্ষ তাদের পক্ষে নিবে, আরেক পক্ষ রেফারি ডিসিশনকে রাইট বলবে, আরেক পক্ষ রেফারিকে ডিনাই করবে, সবকিছু মিলে এটা থাকবে। এটা আসলে সৌন্দর্য, আমি মনে করি এটা একটা সৌন্দর্য। আমি যে কারণে বলছিলাম যে আর্জেন্টিনার ম্যাচ মানেই হচ্ছে ড্রামা, কন্ট্রোভার্সি এবং ইমোশন, এবং লাস্ট ম্যাচে আমরা মেসিকে সৌন্দর্য, এটা না অবশ্যই, এটা তো আমি বলছি, আমি ইনফ্যাক্ট গত ম্যাচের আলোচনায় বলেছি যে একটা সিনেমা যদি আপনি বানান কি কি থাকে,
ওইখানে একটা আনসার্টেনিটি থাকে, ক্লাইম্যাক্স থাকে, একটা ইমোশন থাকে, এখানে কন্ট্রোভার্সি থাকে, একটা ফাইনাল পর্যন্ত না যাওয়া পর্যন্ত এটা একটা সিনেমা। ফাইনাল যদি আপনি যান এই সিনেমার সমাপ্তি হবে। নাহলে যতদিন আমি ওই পার্টিকুলার ওই ম্যাচটার কথা বলছি, ওই ম্যাচটাই কিন্তু ওই ম্যাচটা আসলে একটা সিনেমার সব উপাদান এখানে। কারণ আপনি যদি আর্জেন্টিনা সাপোর্টারদের দেখেন 75 মিনিট পর্যন্ত মনে হয় সবাই বুকে 70 আমি 79 ঠিক আছে 80 মধ্যে বুকে হাত দিয়ে চিন্তা করতেছে ব্রাজিল চলে গেছে, এখন আমরাও চলে যাচ্ছি। 1-2-1 এর পর 2-1 এর পর আসা না, কিছুটা না, আপনি 2-1 এর পর তাদের খেলার স্টাইলের ফ্লোতে আপনি চিন্তা মনে করছে এটা 2-2 তে হবে। যখন 2-2 হয়েছে তখন কনফার্ম 90 মিনিটে 3-2 করে ম্যাচ ক্লোজ করে দিবে। মানে এই জিনিসটা তখনই আপনার ওই জায়গাটুকুতে যাওয়া যারা ফুটবলকে ভালোভাবে চিন্তা করে এবং দেখে। কারণ প্লেইং স্টাইল যখন আপনার চেঞ্জ হয়ে যায়, প্রেসার যখন অনুমান করা যায় যে আসলে ম্যাচটা এখন মিশর থেকে চলে গেল। এটার পরেও দেখেন, এটার পরেও এটা এই কারণে মানে বিস্ময়কর যে ফুটবল ইতিহাসে আজ পর্যন্ত আর্জেন্টিনা কোনো সময় কামব্যাক করতে পারেনি, এই ধরনের কোনো দলই পারেনি। 2-0 পিছিয়ে থেকে নির্ধারিত দল টাইমে জিততে পারেনি। না 2-0 গোল 90 মিনিটের মধ্যে জিততে পারে, 11 মিনিটের মধ্যে 3 গোল করা তো অনেক কঠিন। তো এমনিতে ধরেন আমি যদি ওয়ার্ল্ড কাপের আগে কাউকে বলতাম যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলা হবে সুইজারল্যান্ডের সঙ্গে, সে বলবে আচ্ছা সেমিফাইনাল কার সঙ্গে, মানে এই ম্যাচ নিয়ে সে ভাবতোই না। কিন্তু যেহেতু ক্যাপ ভার্দের মিশর এখন বাবার জায়গায় আসছে, ক্যাপ ভার্দের মিশরে যদি এই অবস্থা হয় তাহলে সুইজারল্যান্ডের সঙ্গে আরো খারাপ হওয়ার সম্ভাবনা। হ্যাঁ সেটাই বলছি। আপনি কি মনে করেন যে এই সুইজারল্যান্ডের সাথে একটা বলি, সুইজারল্যান্ড ইন্টারেস্টিং, তারা 1954 সালের পরে প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই ইনফরমেশন আপনি হয়তো জানেন, তারপরে কোনো দর্শকের যদি না জানা থাকে। আরেকটা জিনিস হলো তারা বাছাই পর্ব থেকে শুরু করে এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত তারা কোনো ম্যাচ হারেনি এবং কখনো পিছিয়ে পড়ে নাই। এটাই তাদের স্ট্রেংথ। এটা এবং ওদের যে কোচ মুরাদ ইয়াকিন পুরো নায়কের মতো দেখতে, এটা তাদের স্ট্রেংথ। আপনি কি মনে করেন এই ম্যাচটাও আর্জেন্টিনার জন্য আসলে যদি এখানে 2টা বা 3 ধরনের স্পেস থাকবে। ফার্স্ট হচ্ছে আপনি যদি ক্যাপ ভার্দের ম্যাচ হিসাব করেন, আপনি একটা দিচ্ছেন, একটা রিসিভ করছেন, একটা দিচ্ছেন, আরেকটা রিসিভ করে আরেকটা দিয়ে ম্যাচ জয় করেছেন। তার মানে আপনার মেন্টালি আপনি একটা জায়গায় ম্যাচ তাদেরকে দিয়ে দিলেন, লাস্ট 2-2 যখন হয়েছে, আই থিঙ্ক আমার ধারণা ছিল এই ম্যাচটা আর ক্যাপ ভার্দে থেকে তারা বাইরে যেতে পারবে না। ইটস ট্রু, আমি মনে করেছি 2-2 হয়েছে যখন, তখন অলমোস্ট আমি চিটং যাচ্ছি, আমার খেলা আমি মোবাইলে। তো 2-2 হওয়ার পর আমি আর ম্যাচ দেখিনি, তখন আমি আমার তো বোর্ডিং করলাম। আপনি কি ক্যাপ ভার্দে সাপোর্টার? না, আমি আর্জেন্টিনা। আমি ধরে নিছি আর্জেন্টিনা বাদ হয়ে যাবে, কারণ এই ধরনের ম্যাচ যখন আপনি অন্য টিমকে লিডে এনে দিবেন, গোল দিবেন আর গোল রিসিভ করবেন, তখন কিন্তু কামব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনি যখন একটা টিম গোল রিসিভ করার পর গোল দেয়, তখন এই 5-10 মিনিট যে ফ্লোটা থাকে এটা আসলে, কারণ আর্জেন্টিনা তো মিস্টেক করতেছে, মিস্টেকগুলি কে নিচ্ছে? ক্যাপ ভার্দে নিচ্ছে। ওই ম্যাচটা বেঁচে গেল 3-2 তে। তাও লাস্ট মিনিটে 2টা বল মার্টিনেজের সেভ, 1 ফ্রি কিক, 1 কর্নারে। আপনি চিন্তা করে দেখেন, ওই 2টা জিনিসই কিন্তু আপনার চেঞ্জ করে দিল ম্যাচ। এখন ইজিপ্টের কাছে আসছেন, এটা হচ্ছে এক ধরনের আর্জেন্টিনার জন্য ফুল প্রেসার। ওই ম্যাচটা ইজিপ্টের সঙ্গে আপনি 2 গোল রিসিভ করলেন, কোনো কিছু হচ্ছিল না তাদের বেস্ট প্লেয়ারের, পেনাল্টি মিস করলো, মাঠে হাঁটতেছে, বল পাস মিসিং করতেছে, ড্রিবলিং হচ্ছে না, 1 ভার্সেস 1। স্পিডটা গতি তো মেসির কমছে, সেটা তো আপনি অস্বীকার করবেন না। তাকে তো এখন হাঁটা বাবা বলা হচ্ছে। এবং হচ্ছে আপনার স্পিড উইথ বলে 1 ভার্সেস 1 বিট করতে পারো, 1 ভার্সেস 2 বিট করতে গেলে হঠাৎ একটা বিট, আগের মতো একটা বিট করছিল, তাও মার্টিনেস হেডে বাইরে মেরে দিছে, একটাই 3 জনের বিট করলো। তাহলে আপনি 90 মিটার তার একটাই মুভ দেখলেন, তার আরেকটা মুভ দেখলেন কেন? যে ক্রসে। এখন 95% প্লেয়ার, যে প্লেয়ারের পাসিং রেট পারফেকশন, আপনি তাকে ক্রস করতে দিবেন যখন আপনি ম্যাচটা দিয়ে দিলেন, তাহলে ওই ম্যাচটা 2-0 গোলে হারা টিম, আপনি 3-2 গোলে ম্যাচ জিতলেন এবং ম্যাচের শেষে সবাই কান্না করেছেন। তার মানে আপনি মেন্টালি এতটুকু স্ট্রং ছিলেন যে এই ম্যাচ বাইর করতে গেলে আপনার লাস্ট পর্যন্ত জীবনটা দেওয়া ছাড়া আর কিছু করা ছিল না। মানে এটা লাস্ট, সেটার প্রভাব কতটা পড়বে? এটা মাসবি পড়বে, লাস্ট স্টেপ। কারণ ওই 2টা ম্যাচ যদি আপনি চিন্তা করেন, ওই 2টা ম্যাচের মতো যদি ওই 2টা টিমের মতো, আফ্রিকান টিম তারা দুইজনই, আফ্রিকান টিমের মতো যদি আপনি ইউরোপিয়ানকে জাজ করেন, ইউরোপ টিমকে জাজ করেন, তাহলে হবে না। আপনি এই ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি যে ফুটবলটা খেলেছেন, গ্রুপ পর্যায়ে
আলজেরিয়ার সঙ্গে যে ম্যাচটা খেলেছেন, জর্ডানের সঙ্গে, আপনাকে এভাবে ম্যাচ খেলে ম্যাচ জিততে হবে, নাইলে আপনার জন্য টাফ হয়ে যাবে। সেটা কি রকম একটু ব্যাখ্যা করেন যদি? আমি তো ওই ব্যাখ্যাটা বললাম যে সুইজারল্যান্ডের সঙ্গে যদি আপনি গোল রিসিভ করেন, এখানে যদি পিছিয়ে পড়েন কামব্যাক করাটা ডিফিকাল্ট, কারণ ওদের টেকনিক্যালি ওরা অনেক সাউন্ড, যেটা আফ্রিকানরা না। রাইট, আফ্রিকান এশিয়ান টিমগুলা ডিসঅর্গানাইজড, মাঝে মধ্যে ডিসঅর্গানাইজড, বাট ইউরোপিয়ান টিম কিন্তু ডিসঅর্গানাইজড না। যদি তারা ডিসঅর্গানাইজড হতো, ডিসিপ্লিন, তারা হলো কোয়ার্টার ফাইনাল, আপনি চিন্তা করে দেখেন, রাউন্ড অফ 16-এ, সরি রাউন্ড অফ 8-এ, 6টা দল ইউরোপিয়ান, একটা ল্যাটিন, একটা আফ্রিকান আউট হয়ে গেছে, এখন শুধু একটা ল্যাটিন টিম আছে, আর 4টা ইউরোপিয়ান আছে। তাহলে আপনার 4টে ইউরোপিয়ান অলরেডি তারা ওয়ার্ল্ড কাপে আছে। সবকিছু মিলে আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন, আপনি যদি তাকে সুযোগ দেন, আর্জেন্টিনা যদি তাদের সুযোগ দিয়ে সেম ফুটবল খেলে, সেটা আর আপনি ম্যাচ জয় করা টাফ হয়ে যাবে। প্রত্যেকটা ম্যাচ আপনি এইভাবে পারবেন না। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আপনি এইভাবে উইন করতে পারবেন না। আপনাকে যদি 1-0 তে উইন করতে হয়, আপনি 1-0টা ধরে রাখতে হবে। আপনি যদি 2-0 তে উইন করতে হন, 2-1-এ আপনাকে 1 গোল কিন্তু ধরে রাখতে হচ্ছে, কিন্তু আপনাকে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলি যদি আপনি চিন্তা করেন, আমি অ্যাজ এ টিম আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো সুইজারল্যান্ডের থেকে। যদি অতীত কিছু দিন পিছনে গেলে, আপনার ওই জায়গাটাতে গেলে, তাহলে ম্যাচ 50-50 করে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্যাটস ওয়াই আপনাকে আর্জেন্টিনা আপনার গ্রুপ পর্যায়ে যে ম্যাচটা খেলেছে, ওই ধরনের ম্যাচ খেলে আপনাকে ম্যাচ জিততে হবে, নাহলে ম্যাচটা আসলে টাফ হবে। গ্রুপ পর্যায়ে আপনি যে ম্যাচ দুটোর কথা বললেন, আলজেরিয়া, জর্ডান, অস্ট্রিয়া, ওইখানে অস্ট্রিয়া একমাত্র ইউরোপিয়ান টিম ছিল, এবং গোছানো টিম ছিল ওরা, এবং অস্ট্রিয়ার সঙ্গে হয়তো সুইজারল্যান্ডের কিছুটা তুলনা হতে পারে। সুইজারল্যান্ডে যদি আপনি এইবারের জার্নিটা দেখেন ওয়ার্ল্ড কাপে, কাতারের সঙ্গে 1-1 ড্র, বসনিয়ার সঙ্গে 4-1 জয়, কানাডার সঙ্গে 2-1 জয়, হোস্ট কানাডা। রাউন্ড অফ 13-এ আলজেরিয়ার সঙ্গে 2-0। রাউন্ড অফ 16 প্রবাবলি তাদের টাফেস্ট ম্যাচ ছিল, সেটা টাই ব্রেকারে জিতছে কলম্বিয়ার সাথে, সাউথ আমেরিকার। আর এই দুই দলের অতীত ইতিহাস যদি বলি, বেশি পুরনো না যায়, একসময় সুইজারল্যান্ড অনেক বড় দল ছিল, 54 পর্যন্ত প্রথম 4টা ওয়ার্ল্ড কাপের 3টাতে কোয়ার্টার ফাইনালে খেলেছে, কিন্তু এরপরে আর যেতে পারেনি। 2014 সালে এই দুই দলের লাস্ট দেখা হয়েছিল ওয়ার্ল্ড কাপে, দুইবারই দেখা হয়েছে। সেই ম্যাচটা আমি দেখেছিলাম ইন্টারেস্টিংলি, সাও পাওলোতে খেলা ছিল। ওই ম্যাচ কিন্তু 118 মিনিট পর্যন্ত গিয়েছিল, এবং ডি মারিয়ার একটা গোলে, যখন সবাই এক্সট্রা মানে টাই ব্রেকারের প্রস্তুতি নিচ্ছে, তখনই ডি মারিয়া গোল করে শেষ করে দেন। আপনি কি আজকেও এরকম একটা খুবই টাফ, খুবই হইতে একটা ম্যাচ প্রেডিক্ট করতেছেন? হইতে পারে, টাফ ম্যাচ হবে, কারণ রাউন্ড অফ 8-এ আপনার টাফ ম্যাচ না হওয়া ছাড়া উপায় নেই। এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সুইজারল্যান্ডের মেইন স্ট্রেংথ কি? ওদের অ্যাটাকিং লাইন। ওরা লাস্ট 10-15 মিনিটস খুব ভালো ফুটবল খেলে। লাস্ট 10-15-20 মিনিটস আপনি যদি ম্যাচ দেখেন, লাস্ট কানাডার সঙ্গে যদি আপনি ম্যাচ দেখেন, লাস্ট 15-20 মিনিটসের ম্যাচ, এটা কি তাদের মোর স্টেমিনা আছে? এটা এই না, কারণে এখানে হচ্ছিল তাদের অ্যাটাকিং লাইন খুবই ভালো। শেষ 15-20 মিনিট তখন ডিপেন্ড করে হচ্ছিল ডিফেন্স যখন তখন অন্য টিমের ফল্ট করে, তখন তারা আরো বেশি ফোর্স, কারণ তাদের অ্যাটাকিং লাইনে যে স্ট্রাইকার একজন আছে, সে খেলতে পারবে না ইনজুরিতে। সে কিন্তু প্রত্যেক লাস্ট 2-3 ম্যাচে 2 গোল না 3 গোল করেছে, এবং তার সঙ্গে আরেকজন আছে ব্ল্যাক গাই, সেও গোল করেছে। এখন আপনাকে বুঝতে হবে, আপনাকে ওই জায়গাটুকুতে দেখতে হবে, এবং ইউরোপিয়ান ফুটবলের ফিলোসফি কিন্তু সেম, ওখান থেকে চেঞ্জ হবে না। আপনি ইংল্যান্ড আর নরওয়ে ম্যাচ দেখবেন, ফিলোসফি সেম দেখবেন, ইংলিশ টাইপের খেলা হইতে পারে, ঠিক আছে। যদি ইউরোপ আর স্প্যানিশের যদি যান, তাহলে ওইটার ধারণা আলাদা ধরনের খেলা হবে। কেউ কাউন্টারটাকে যাবে বেসিক্যালি, কেউ আপনার টিকেটাকে, কিন্তু ওই সব ম্যাচে আপনার যদি সুইজারল্যান্ড পাওয়ার ইউজ করে আর্জেন্টিনার সঙ্গে, আর ল্যাটিনরা আসলে মেইনলি তারা শিল্প মানে ইন্ডিভিজুয়াল খেলে, এটার মধ্যে আর্জেন্টিনার ডিফারেন্স। আর্জেন্টিনা আসলে সব ধরনের খেলা ট্রাই করা স্কলেনে, কিন্তু তার টিমের স্ট্রেংথ সে এখন জানে। আপনিও জানেন, আমিও বুঝতেছি ম্যাচ দেখে তাদের দুর্বলতা কোন জায়গায়। তাদের দুর্বলতা, আপনার কাছে আর্জেন্টিনার কি দুর্বলতা? তাদের উইং ব্যাক দুইটাই দুর্বলতা। উইং ব্যাক দুর্বলতা, আপনার ক্রসটা হচ্ছেই না। উইং ব্যাক ডিফেন্ডার মানে যেখান থেকে উপরে ওঠার তো সুযোগ থাকে না। লাস্ট ম্যাচ খেলছিল লেফট ব্যাক সিনিয়র 1, সে আসলে ভালো খেলেছে, বাট তাদের উইং ব্যাকটা আসলে গোলগুলি উইং দিয়ে, আপনি যদি চিন্তা করে দেখেন প্রত্যেকটা গোল। আচ্ছা, আমি বুঝছি, আপনি ডিফেন্সিভলি বলতেছেন। হ্যাঁ, ডিফেন্সিভ। আমি যেটা হচ্ছে যে উইং ব্যাক বলতে ফুল ব্যাক, তো আপনি উইং চিন্তা, আমি আশরাফ হাকিমি চিন্তা করেছি, আমি কুকুরে চিন্তা করেছি, আপনি ডিফেন্ডিং চিন্তা করছেন। ওদের উইং এর অ্যাটাকগুলো ঠেকানোর মতো ফুল ব্যাক আর্জেন্টিনার ওই জায়গাগুলো বানাবে। আপনি যদি মিশরের 3টা কাউন্টারের 2টা গোল দেখেন, 3টাই কিন্তু কাউন্টারে, রিসিভ কিন্তু 2টাই করেছে। তাহলে আপনাকে বুঝতে হবে ডিফেন্ডিং লাইনে কিছু না কোনো একটা জায়গায় ঝামেলা আছে। আর এমনিতে আপনি কি অনুমান করছেন, আজকে স্টার্ট করবে কি উপরে লাউতারো মার্টিনেজ না হুলিয়ান আলভারেজ?
দাদা মেইন জিনিস হলো লাস্ট যে টিমটা করেছে, আসলে ওই টিমটা আমার কাছে মনে হলো যে টিমটা আসলে 4 মিডফিল্ডার খেলেছে, 4টাই মিডল মিডফিল্ডার। কেউ উইঙ্গার ছিল না। এলিস্টার, ডিপল, প্যারাডাইস অ্যান্ড এনজো ফার্নান্দেজ 4 জন কিন্তু 6 আর 8 এর সেন্ট্রাল মিডফিল্ডার। 6 আর 8 এর প্লেয়ার। অনলি এলিস্টার হলো নাম্বার 10 খেলতে পারে, যেটা 2 মিডফিল্ডার উপরে। তো এরকম 4 যদি আপনি ডিপ ক্লব মিডফিল্ড খেলেন তাহলে আপনার জন্য গোল করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ গোল তো হয় ক্রসে, নাহলে আর্জেন্টিনা মিডলে খেলা ট্রাই করে, মিডলে ওভারলোড করে, উইংগুলো স্পেস খালি রাখে, বাট মিডলে ওভারলোড করে তারা। দেখবেন সব মিডফিল্ডাররা উইঙ্গাররা ভিতরে চলে আসতেছে 1-2 করে ট্রাই করে জায়গাগুলিকে ব্রেক করার জন্য অন্য টিমের। তাহলে এই জায়গাটিকে তো আপনার যদি মাস্ট বি টু চেঞ্জ আসা দরকার। এলিস্টার আর লেটার মার্টিনেজের মধ্যে দুইজনের মধ্যে একজন খেললে হয়, কারণ তারা খেলেই মেসিকে রিকভারি কিছু জায়গায় রিকভারি করতে। ম্যাকঅ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ বলছেন, আমি কিন্তু বলছি লাউতারো মার্টিনেজ আর আলভারেজ আর হলো লাউতারো মার্টিনেজ, মানে দুই স্ট্রাইকারের থেকে যে কোনো একজন খেলতে হবে। এখানে দুইজনের থেকে যে কোনো একজন খেললে হয়। কেন জানেন? তারা তো খেলে মেসিকে সাপোর্ট দেওয়ার জন্য, তাও কি ডিফেন্ডিং, মানে ট্রানজিশন ডিফেন্ডিং এ ওই সাপোর্টটা কিন্তু তাদের দুইজনের একজন দেয়। মেসি কিন্তু বেশি নামে না, 150 4-4-2 খেলে তারা, আর মেসিকে সবসময় নাম্বার 9 এর একটা জায়গায় রিল্যাক্স দেয়। তারা দুই স্ট্রাইকার কেন গোল পাচ্ছে না? তারা দুই স্ট্রাইকার মাঠে নামে উইদাউট বলে তাদের ডিফেন্ডিং এ রান করতে হয়। এখন আপনি যদি ডিফেন্ডিং এ এত বেশি রান করেন তখন তো অ্যাটাকিং এ সম্ভব না। এখন তারা দুইজন দুই ধরনের। লাউতারো মার্টিনেজ নাম্বার 9, ফিক্সড নাম্বার 9, আর আলভারেজ নাম্বার 9, টু মোর ফিজিক্যাল মেবি স্ট্রং। আর আলভারেজ হচ্ছে আপনি উইংও খেলাই দিতে পারবেন। আলভারেজকে স্পিডি, গতি আছে, উইথ বলে ভালো। হ্যাঁ, আলভারেজ কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই ওয়ার্ল্ড কাপে বলবো, যে গত ওয়ার্ল্ড কাপে বেস্ট এমার্জিং প্লেয়ার। ওর মেইন প্রবলেম হচ্ছিল ওর গোল না করাটাই ওর জন্যই আর টিমের জন্য এটা আসলে একটা প্রেসার। ও যদি গোল করতে পারতো ওর জন্য বেটার, এবং ও যদি একটা ম্যাচ গোল করে দেখবেন পরের ম্যাচে সে গোল করবে, কারণ গোল করাটা কিন্তু একটা নেশা, আর গোল করাটা একটা কনফিডেন্সের ব্যাপার। গোল দেখবেন আপনি ওয়ার্ল্ড কাপের যতগুলি প্লেয়ার গোল করতেছে, টানা গোল করতেছে, একটা ম্যাচও কিন্তু গ্যাপ নেই। আপনি এমবাপ্পেকে দেখেন, হাল্যান্ডকে দেখেন, মেসিকে দেখেন, টানা গোল করে যাচ্ছে তারা। হ্যারি কেনকে দেখেন, টানা গোল করতেছে, যে 6-4। এই যে আপনার দেমবেলেকে দেখেন, এক ম্যাচে হ্যাটট্রিক করলো, একটা গোল করলো, স্টপ হলো, আবার লাস্ট ম্যাচে একটা গোল করলো। মানে এটা একটা রিদমের মধ্যে চলে আসে। এখানে যদি এলিস্টার একটা গোল করে, পরের ম্যাচ দেখবেন সে গোল করবে। এটা একটা নেশা গোল করাটাই। আচ্ছা মামুন, থ্যাংক ইউ। অনেক বিষয় নিয়ে আলাপ করলাম আমরা, কিন্তু আপনাকে ওই যেটা বলি একটু বিপদে ফেলার জন্য, প্রেডিকশন গেম আর্জেন্টিনা জিততে স্কোর লাইন আসলে বলা ডিফিকাল্ট। আমার জায়গায় থেকে আপনি স্কোর লাইন বললে হাস্যকর টাইপের হয় মাঝে মধ্যে, যে ধরেন আমরা বললাম 1-0 3-0 হয়ে গেছে। হ্যাঁ, কারণ আসলে এটা যেটা বললাম প্রেডিকশন গেম বললাম, তো গেম মানে হচ্ছে আসলে খেলা, এটা একটা খেলা, কারণ নাহলে এটা মিলানো সম্ভব। ফ্রান্স আর মরক্কোর ম্যাচের আগেই আপনি চিন্তা করেন, দেখেন মরক্কো মনে করছে ফ্রান্সকে পুরো প্রেসারে রাখবে, কই মরক্কো ফ্রান্সের প্রেসার রাখবে? পুরো 90 মিনিট দেখলাম মরক্কোই প্রেসারে থাকলো। না, এটা তো ফ্রান্স নিয়ে কথা বললে আমার কথা শেষ হয় না। আমি ফ্রান্সে মুগ্ধ হয়ে গেছি। আপনি কোনো কথাই বলতে পারবেন না যে টেকনিক্যালি ওরা কি পরিমাণ চেঞ্জ করছে ওই ম্যাচে, আপনি কল্পনা করতে পারবেন না। মানে তাদের স্টাইলি প্লেইং স্টাইলি চেঞ্জ করে দিয়েছে। আর প্লেয়ার গুলো যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আপনি নিজে পরে আলাপ করি না, এটাই বললাম, ফ্রান্স নিয়ে আর আলাপ না করি। ইন্ডিভিজুয়াল প্লেয়ার যখন একটা টিমে বেশি থাকে তখন আপনার ম্যাচ উইন করা আপনার জন্য ইজি হয়ে যায়। ন্যাচারালি একটা মোমেন্ট অফ ব্রিলিয়ান্সে তারা ম্যাচ চেঞ্জ করে। তখন আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রেডিকশন করেছেন আর্জেন্টিনা জিতবে, আর ইংল্যান্ড নরওয়েটা যদি বলেন ওইখানে ইংল্যান্ড। মানে ইনফ্যাক্ট এইবার কোয়ার্টার ফাইনাল লাইন আপের মধ্যে 4টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম আছে। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাকিগুলো কোনটা একাধিক তিনটা চ্যাম্পিয়ন, ইংল্যান্ডও চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো অবভিয়াস সেমিফাইনাল লাইন আপ আমরা দেখি স্পেন ফ্রান্স, যেটা অলরেডি হয়ে গেছে, এখানে আর্জেন্টিনা ইংল্যান্ড। কিন্তু ফুটবল তো স্ক্রিপ্ট মেনে চলে না, এটা আমরা অনেকবারই দেখেছি। কাজেই প্রিয় দর্শক, স্ক্রিপ্ট মেনে চললে আরেকটা সেমিফাইনাল হওয়ার কথা আর্জেন্টিনা ইংল্যান্ড, স্পেন ফ্রান্স যেটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে। কিন্তু আপনারা যেটা বলছিলাম যে এই বিশ্বকাপের কিছু কিছু ম্যাচ সিনেমাকেও হার মানায়, এবং সিনেমার এন্ডিং কি হবে সেটা আসলে পরিচালক জানেন। এবং সিনেমার এইখানে পরিচালক বলতে আমি রেফারি বোঝাচ্ছি না, আপনারা এখানে অন্য কোনো কিছু কথার অন্য অর্থ হয়ে যেতে পারে। আমি এখানে পরিচালক বলতে রেফারি বোঝাচ্ছি না। অদৃশ্য কেউ একজন আছেন, তিনি হয়তো পাণ্ডুলিপি লিখে রেখেছেন, সেটার শেষটা কি আছে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। আজকে রাতে 3টায় একটা ম্যাচ শুরু হবে, ইংল্যান্ড নরওয়ে। আবার মনে করিয়ে দিই, আমার ধারণা কারোর মনে করিয়ে দিতে হবে না, তারপরেও সকাল 7টার ম্যাচটা কেউ ভুলে যেতে পারেন হয়তো। আবার মনে করিয়ে দিই, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার একই সময়ে দেখা হবে।